রাশিয়ার বিরল কৌশলের কাছে মার খাচ্ছে আমেরিকা, নিরাপত্তা পরিষদেও ধরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের কিছু মন্তব্য আলোচনার পারদকে বেশ উপরের দিকে উঠিয়েছে। এক অন্য মাত্রার গেম খেলার চেষ্টা করছেন ট্রাম্প। ওই যুদ্ধ বন্ধ করা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি বেশ রুষ্ট হতে দেখা গেছে ট্রাম্পকে। এ নিয়ে ক্ষেপেছে ফ্রান্স ও কানাডা সহ অন্যান্য দেশও। বিশ্লেষকদের অনেকেই বলছেন রাশিয়ার ফাঁদে পা দিয়ে ফেলেছে আমেরিকা। রাশিয়া যেমন আমেরিকার শত্রুদের সাথে আরও শক্ত করে হাত মেলাচ্ছে, পাশাপাশি মিত্রদেরকেও নানা ছলে কাছে টানছে। এই খেলায় আমেরিকা এক বিরল কৌশলের ঘুঁটি হয়েছে। খোদ ট্রাম্পই এখন রাশিয়ার পক্ষাবলম্বন করা শুরু করেছেন। এ এক অবিশ্বাস্য ব্যাপার। নিরাপত্তা পরিষদে ইউরোপিয়ান প্রস্তাবে মস্কোর কর্মকাণ্ড নিয়ে নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়, কিন্তু এতে শুরুতেই রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিরোধিতা করে। যদিও নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি পাশ হয়। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব খসড়া প্রস্তাবে উভয় দেশ সমর্থন জানায়, যেখানে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। তবে এই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা করা হয়নি। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব পাশ হলেও এতে ভোট দেয়া থেকে বিরত থাকে মার্কিন দুই মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স। প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই প্রস্তাব এমন এক সময় জাতিসংঘে উপস্থাপন করা হলো যখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তিনি এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করার চেষ্টা করছেন। এদিকে আগামী বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার নতুন মার্কিন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। ডোনাল্ড ট্রাম্প ট্রান্স আটলান্টিক মিত্রদের সঙ্গে সম্পর্ক এক প্রকার তলানিতে নিয়ে গেছেন। অন্যদিকে তিনি মস্কোকে বেশ গুরুত্ব দিচ্ছেন। বিষয়টি আরও স্পষ্ট হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব উত্থাপন করেছে তাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব ও এ যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইউরোপের কূটনীতিকরা তাদের প্রস্তাবে এই যুদ্ধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করা এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেটসা বলেন, আমাদের আবারও নিশ্চিত করতে হবে যে এই আগ্রাসন নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য, এটি কোনোভাবেই পুরস্কৃত হওয়া উচিত নয়। ইউরোপের প্রস্তাবটি 93টি ভোটে পাশ হয়, কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সমর্থন না জানিয়ে উল্টো সে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে, যাতে সমর্থন জানিয়েছে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি এবং আরও 11টি রাষ্ট্র। তবে ভোটদানে বিরত ছিল 65টি সদস্য রাষ্ট্র। সবাই আশা করেছিল নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প যে আচরণ করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে তিনি রাষ্ট্রনায়কোচিত, গঠনমূলক ও সুসংহত আচরণ করবেন। 20 জানুয়ারি অভিষেকের সময় তিনি নিজেকে একজন শান্তি স্থাপনকারী ও ঐক্যবাদী বলে দাবি করায় সেই আশা আরও দৃঢ় হয়েছিল। কিন্তু এরপর থেকে প্রতিদিনই এমন সব ঘটনা তিনি ঘটাচ্ছেন যে এই আশা বড় ভুল বলে প্রমাণিত হচ্ছে। যারা বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ন্যায়, গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ায়, তাদের জন্য গত সপ্তাহটি ছিল সবচেয়ে হতাশাজনক। বিশেষ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য সপ্তাহটি ছিল প্রচণ্ড মর্মান্তিক। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সংলাপ আমাদের মোটেই বিস্মিত করেনি, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প সমমনা দেশ ও রাজনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার চেয়ে অল্প সংখ্যক পরাশক্তি নিয়ে সংগঠিত একটি বিশ্ব ব্যবস্থায় বিশ্বাস করেন। ট্রাম্পের প্রথম মেয়াদে আমরা দেখেছি গণতান্ত্রিক বিশ্বের নেতাদের চেয়ে স্বৈরাচারী দেশের নেতা যেমন ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করেছিলেন। কিন্তু আমরা যেটা আশা করিনি সেটা হলো প্রেসিডেন্ট জেলেনস্কির চেয়ে তিনি রাশিয়ার কর্তৃত্ববাদী প্রেসিডেন্টের প্রতি বেশি সহানুভূতি ও নীতিগত ঐক্য দেখাচ্ছেন। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে ট্রাম্প জেলেনস্কিকে নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা একজন স্বৈর শাসক বলেছেন, তার গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ প্রতিবেশী দেশে আক্রমণের সঙ্গে জড়িত প্রকৃত স্বৈরশাসক পুতিনকে তিনি ছাড় দিয়েছেন।
ট্রাম্প যখন সংবাদ সম্মেলনে এগুলো বলেছেন সেটা তিনি মিথ্যা বলেছেন। এ ধরনের মিথ্যা বলা তার জন্য স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ট্রাম্প বলেছেন জেলেনস্কির প্রতি জনসমর্থন মাত্র 4%, অথচ সাম্প্রতিক জরিপ বলছে এই সমর্থন প্রায় 60%। ট্রাম্প আরও মিথ্যা বলেছেন যে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $350 বিলিয়ন সহায়তা দিয়েছে। বাস্তবে এর 3 ভাগের 1 ভাগ অর্থ তারা ব্যয় করেছে। মিথ্যার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাম্প দাবি করেছেন ইউক্রেন সরকারকে গণতান্ত্রিক ও বৈধতা পেতে হলে সেখানে অবশ্যই নির্বাচন হতে হবে। এটা মিথ্যার চেয়েও খারাপ, কেননা রাশিয়ান প্রোপাগান্ডা এটা। সত্য হচ্ছে ইউক্রেনের পার্লামেন্ট 2024 সালের এপ্রিল মাসে ভোট স্থগিত করে, কেননা একটা দেশে যখন যুদ্ধ চলছে এবং দেশটি যখন সামরিক আইনে চলছে সেখানে ভোট অসম্ভব। সেই সিদ্ধান্ত ছিল গণতান্ত্রিক, সব রাজনৈতিক দল তাতে সমর্থন দিয়েছিল। তারা ঐকমত্যে পৌঁছেছিল যে সামরিক আইন তুলে নেওয়ার 6 মাসের মধ্যে ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলেনস্কির ওপর ট্রাম্পের এই আক্রমণে তার প্রতি ইউক্রেনীয়দের সমর্থন আরও দৃঢ় হবে। ট্রাম্পের কথায় রাশিয়ানরাও যে বিস্মিত সেটা প্রকাশ করতে তারা মোটেও লজ্জা পাচ্ছেন না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়া সিকিউরিটি কাউন্সিলের সহ চেয়ার দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই কথা যদি 3 মাস আগে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের মুখ থেকে শুনতাম তাহলে আমি উচ্চ স্বরে হেসে উঠতাম। 3টি উপসংহারে পৌঁছানো এখন অনিবার্য। প্রথমত, ইউরোপের দেশগুলো ও সব মিত্রকে ইউক্রেনের পাশে শক্ত করে দাঁড়াতে হবে। সেটা শুধু অস্পষ্ট পরিকল্পনা দিয়ে নয়, দ্রুত ও সিদ্ধান্তমূলক একটি পরিকল্পনা নিয়ে তাদের দাঁড়াতে হবে, যাতে শান্তি আলোচনা শুরু হলে নিজেরা একটা শক্ত অবস্থান দেখাতে পারে। ইউক্রেন হলো ইউরোপ, তারা ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছে। আমেরিকান ও রাশিয়ান দৈত্যের হাত থেকে তাদেরকে ইউরোপের লোকদেরকেই রক্ষা করতে হবে। দ্বিতীয় উপসংহারটি হলো প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে কেবল সেই পুরনো আমলের স্টালিন, রুজভেল্ট ও চার্চিলের মতো নেতা বলে ভাবছেন না, তিনি নিজেকে গ্যাংস্টারও ভাবছেন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এতদিন যে সমর্থন দিয়ে এসেছে তার বিনিময়ে $500 বিলিয়ন মূল্যের খনিজ তার হাতে তুলে দেওয়ার দাবি জ্বালিয়েছিলেন, কিন্তু জেলেনস্কি সেটা প্রত্যাখ্যান করায় তিনি ক্ষুব্ধ হন। এখানে শিক্ষাটা হলো সব ছোট ও মাঝারি শক্তির দেশকেই আমেরিকান এই গ্যাংস্টারকে মোকাবেলা করতে হবে। তৃতীয় উপসংহারটি হলো G7, নেটো ও G20 এর মতো আন্তর্জাতিক জোটে এতদিন কেন্দ্রীয় ভূমিকা পালন করে এসেছে যুক্তরাষ্ট্র। এখন সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র যে তাদের সঙ্গে নেই সেটা ধরেই এই জোটগুলোকে সামনে এগিয়ে নেওয়ার কথা ভাবতে হবে। এর মানে এই নয় যে আন্তর্জাতিক এসব জোট থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দিতে হবে। এর মানে হচ্ছে অন্য সদস্য রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে স্বতন্ত্রভাবে আলাপ করতে হবে, যাতে তারা আমেরিকান আচরণের মুখে শক্তিশালী থাকতে পারে। গত সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে G7 এর বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করতে রাজি হয়নি। এর কারণ হলো বিবৃতিতে রাশিয়ানদের আগ্রাসন শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছিল। এখন G7 এর অন্য 6 সদস্য রাষ্ট্রের অর্থাৎ জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, জাপান ও কানাডা এদের কি করা দরকার? সত্যটা বলার জন্য তাদের আলাদা বিবৃতি দেয়া দরকার। তা না হলে রাশিয়ার কাছে হাসির আরও কারণ থাকবে আর আমাদের সবার জন্য থাকবে কান্নার কারণ। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছে। ফলে রাশিয়া নতুন কৌশল হিসেবে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়িয়েছে। এই দেশগুলো পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করেছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত 17 জানুয়ারি মস্কো সফর শুরু করেন। এই সফরের সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশ একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে। এই চুক্তির মধ্যে বিশেষভাবে প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্কও শক্তিশালী হয়েছে। দুই দেশই পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এবং তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে।
রাশিয়াকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে উত্তর কোরিয়া। এতে রাশিয়ার সামরিক শক্তি বাড়ছে। চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে, বিশেষ করে বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে। চীন রাশিয়ার সঙ্গে তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ লেনদেন করছে। রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে। মূলত বিশ্ব শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে চাইছে তারা। বেলারুশ রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুশ রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে। এই ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে রাশিয়া ও তার শত্রু দেশগুলোর সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।